হ্যালো এভরিওয়ান, আমরা প্রথম দিন দেখে নিলাম লেকচারে। ফার্স্ট লেকচারে আমরা দেখে নিয়েছি সেলের গঠন আর সেলের আবিষ্কার সম্পর্কে। আহ, এগুলো সব দেখে নিয়েছি। তো আজ আমরা শুরু করব এন্ডোমেমব্রেন সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, কালকে আমরা দুটো জিনিস করা হয়নি, সেটা একটু করে নিতে হবে। সেটা জাস্ট ওয়েট। একটা কোষ প্রাচীর এবং কোষ পর্দা, এদের কাজ। ঠিক আছে, তো এই দুটো আমরা করে এন্ডোমেমব্রেন সিস্টেমে চলে যাব। তো দেখো, কোষ কোষ প্রাচীরের কাজ কি কি হতে পারে? দেখো, কোষ প্রাচীর আর কোষ পর্দা। কোষ পর্দা যাদের কোষ পর্দা যাদের কোষ প্রাচীর উপস্থিত, তাদের কি হবে? তার মানে কি, একটা কোষ সর্ববহিঃস্থ স্তর, এটা, তাই তো? এটা হবে কি, কোষ প্রাচীর। তাহলে এটা কি করবে? সেলের নির্দিষ্ট একটা শেপ দেবে, তাই? তাহলে ইটস প্রোভাইড শেপ, আকৃতি প্রদান করে। তাহলে আমি কি লিখতে পারি? আকৃতি প্রদান করে, আকৃতি প্রদান। 2 নম্বর কি লিখতে পারি? এটা এটা কিন্তু মৃত, হ্যাঁ, কোষ প্রাচীর এটা কিন্তু মৃত। আগের দিন বলেছি কিনা জানি না, এটা মৃত। আচ্ছা, এটা কি সম্পূর্ণ ভেদ্য, যে কোনো দ্রাবকণার প্রতি সম্পূর্ণরূপে ভেদ্য এটা। আর কি, ব্যাস। কোষ পর্দা, কোষ পর্দা যদি কোষ প্রাচীর অনুপস্থিত থাকে, তাহলে কোষ পর্দাটাই হয়ে যাবে কি, সর্ববহিঃস্থ স্তর। সর্ববহিঃস্থ স্তর এটাই হয়ে যাবে কি, সেল মেমব্রেন। সেল মেমব্রেন। তাহলে এটার সেম কাজ, একই কাজ। যেখানে যখন কোষ প্রাচীর উপস্থিত, সর্ববহিঃস্থ স্তর আকৃতি প্রদান করছে। যখন কোষ প্রাচীর অনুপস্থিত, সর্ববহিঃস্থ স্তর কি, কোষ পর্দা। তাহলে এর কাজ সেম কাজ হবে, কি, আকৃতি প্রদান। আকৃতি প্রদান। আর কি হবে? কোষের ফ্লেক্সিবিলিটি। তাহলে কি লিখতে পারি? এটা স্থিতিস্থাপকতাও নিয়ন্ত্রণ করে, এটা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা নিয়ন্ত্রণ করে। এটা কি, সিলেক্টিভলি পারমিয়েবল, মানে পছন্দ মাফিক ভেদ্য। পছন্দ মাফিক ভেদ্য। এখানে কোষ প্রাচীর আমরা কি দেখে নিয়েছিলাম? কোষ প্রাচীর আমরা কি দেখে নিয়েছিলাম? যে কোষ প্রাচীর যে কোনো দ্রাবের প্রতি সম্পূর্ণরূপে ভেদ্য। কিন্তু কোষ পর্দা কি হবে? কোষ পর্দা সিলেক্টিভলি পারমিয়েবল, ভেদ্য। আচ্ছা, আর কি, আর কি কাজ করে? এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, মানে আহ দেখো, এন্ডোসাইটোসিস এটা বলতে গেলে ব্যাপন অভিস্রবণ বলতে হবে। তো এটা থাকুক, পরে একদিন যখন ব্যাপন অভিস্রবণ বলবো সে বিষয়ে তখন বলে দেবো। তো শুধু এটা জেনে রাখ, জেনে রাখো, আমরা আমরা জেনে রাখবো কি, এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস করে। এক্সোসাইটোসিস প্লাস এন্ডোসাইটোসিস। আচ্ছা, এক্সোসাইটোসিস মানে কি? এক্সোসাইটোসিস মানে হচ্ছে কি, এই কোষের মধ্যে যদি কোনো জিনিস কোষ থেকে যদি বাইরে বের করতে হয়, সেটা কি হবে? এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস কি হয়ে যাবে? যদি কোষের মধ্যে কিছু প্রবেশ করানো হয়, সেটা হয়ে যাবে এন্ডোসাইটোসিস। ব্যাস, এটুকুই জেনে রাখো, পরে পরে যখন ব্যাপন বিশ্লেষণ বলবো তখন সেটা বলে দেবো। আর এখান থেকে ব্যাস, এবার চলে আসি আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম। আচ্ছা, এন্ডোমেমব্রেন সিস্টেম মানে কি বোঝায়? এন্ডোমেমব্রেন সিস্টেম মানে হচ্ছে কোষের মধ্যে যে সমস্ত কোষীয় অঙ্গাণু কাজ সম্বন্ধিত, মানে একটার সঙ্গে একটা রিলেটেড, মানে কোঅর্ডিনেটেড। তার মানে বলতে পারি, যে সমস্ত কোষীয় অঙ্গাণু, যেমন আমি লিখবো
ফার্স্ট যদি লিখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে কি উৎপন্ন হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রথমে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যে বহিস্থ পর্দা, সেখানে তারই একটা এক্সটেনশন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি উৎপন্ন হবে? গলগি বডিজ। গলগি বডি উৎপন্ন হবে। গলগি বডি থেকে কি উৎপন্ন হবে? দেখো, লাইসোজোম। লাইসোজোম, আচ্ছা লাইসোজোম থেকে, অ্যাকচুয়ালি লাইসোজোম ঠিক থেকে ঠিক না, কিন্তু আমরা লিখতে পারি এখান থেকে কি আলটিমেটলি ভ্যাকুয়াল সৃষ্টি হয়। ভ্যাকিউল বা কোষ গহ্বর, এটা কি কোষ গহ্বর, কম। তাহলে এটা যে কোষাঙ্গন যেগুলো আমরা লিখলাম যেটা, সেটা কি একটার সঙ্গে একটা সম্বন্ধিত, মানে একই রকম পরপর। ফার্স্টে কি আসবে? এন্ডোপ্লাজমিক নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে সমস্ত জিনিস উৎপন্ন হবে সেটা গলগিতে যাবে, সেখানে একটা কাজ হবে, গলগি থেকে লাইসোজোমে যাবে, এবং লাইসোজোম থেকে আলটিমেটলি যদি কাজ না হয় ভ্যাকুয়ালে চলে আসবে। কিংবা লাইসোজোম সে স্পেশাল যে, যার যে কাজ করার, সেখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে কোরিলেটেড এরা। তাহলে এটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেম নয় কোনগুলো? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বাকি যেগুলো আছে। মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, প্লাস্টিড হয়ে গেল, আচ্ছা পারাক্সিজম হয়ে যায়, পারক্সিজম, ব্যাস এগুলো। তো আমরা পরপর দেখে নেবো এগুলো। ফার্স্ট দেখে নেবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এগুলো। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? আমি বারবার করে একই কথাই বলি যে নিউক্লিয়, আচ্ছা তার আগে আমরা আমরা মনে রেখেছিলাম কি, আচ্ছা আরেকবার একটা রিভাইজ হয়ে যাক। কোষের যে সমস্ত কোষীয় অঙ্গাণু যেগুলো আছে, একক পর্দা কি কি আছে? এর পাশে করি, একক পর্দা কি কি আছে? পর্দাবিহীন, ফার্স্টে পর্দাবিহীন লিখি, হ্যাঁ। ফার্স্টে লিখি পর্দাবিহীন, পর্দাবিহীন একক পর্দা, আর কি দ্বি একক পর্দা, দ্বি একক পর্দা। ঠিক আছে, দ্বি একক পর্দা। তাহলে দেখো, পর্দাবিহীন কি হয়ে যাবে? সেন্ট্রোজোম, আর কি হয়ে যাবে? রাইবোজোম। আচ্ছা, একক বা দ্বি একক পর্দা কি কি ছিল? মাইটোকন্ড্রিয়া ছিল, তাই তো? মাইটোকন্ড্রিয়া ছিল, প্লাস্টিড ছিল, আর কি ছিল? নিউক্লিয়াস ছিল। আচ্ছা, এটা কেন বললাম? এখন নিউক্লিয়াস কটা পর্দা তাহলে এর? বহিঃস্থ স্তরে কটা? দুটো পর্দা। আর একক পর্দা আদার্স যে বাকি যেগুলো যেগুলো আছে সে কটা। আমি এটা ট্রিক বলেছিলাম কি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল করে পিএন নেহেরু কাপ জিত, ব্যাস। এটা মনে রাখার ট্রিক্স, আগের দিন আমরা বলেছি সেটা, প্রিভিয়াস যে ভিডিও লেকচার সেটাতে আছে। তো নিউক্লিয়াস, আমি যেটা বলতে চাইছি, নিউক্লিয়াসের কটা পর্দা? দুটি পর্দা। দুটি পর্দার মধ্যে দেখো এখানে, এবার দেখে নাও, ফার্স্ট একটা পর্দা থাকবে, এটা কি ফার্স্ট, একদম নিউক্লিয়াসের ভিতরের যে পর্দাটা, এটা দেখতে পাচ্ছ, এই যে আমি যেটা বলছি যে, আর দেখো তার বাইরের যে পর্দা, এটা হচ্ছে বাইরের পর্দাটা, এটা হচ্ছে বহিস্থ পর্দা, তাই না? বহিস্থ পর্দা। তাহলে বহিস্থ পর্দা হবে একটি এক্সটেনশন, যেগুলোই এগুলো এবার ফোল্ডিং এর মাধ্যমে, এটাই ফোল্ডিং এর মাধ্যমে। আমি ছবিটা আবার এখানে আঁকার চেষ্টা করছি, দেখো, এটা একক, এটা হচ্ছে ভেতরের পর্দা, আর বাইরের দিকে একটা পর্দা থাকবে, বাইরের দিকে একটা পর্দা থাকবে। উম, 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 ঠিক এইভাবে কি হবে? পরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি বহিস্থ পর্দা, এখানে একটা তৈরি হলো, এইভাবে বহিস্থ পর্দা যেটা, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করবে। ঠিক আছে, তাহলে সেটাই দেখো, বহিস্থ পর্দা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের জানতে হবে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে যদি দানা থাকে, দেখো এই নীল কালার ব্লু কালারের যে সমস্ত দানা দেখতে পাচ্ছ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে, এখানে, এখানে যে সমস্ত দানাগুলো আছে সেগুলো কি? রাইবোজোম। এটা কি? এই যে দানাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি? এটা হচ্ছে রাইবোজোম, রাইবোসোম, রাইবোজোম।
তাহলে রাইবোজোম যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দ্বারা উপস্থিত তাকে আমরা বলবো কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটাই নেই, যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা নেই তাদের কি বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এদের ফাংশন কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর প্রধান কাজ হলো কি প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ। ঠিক আছে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কি করবে? ফ্যাট সংশ্লেষ করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্যাট সংশ্লেষ, ফ্যাট সংশ্লেষ। এছাড়াও আরেকটা জিনিস, আরো একটা কাজ আছে ইম্পর্টেন্ট, কি স্টেরয়েড হরমোন, যেটা স্টেরয়েড জাতীয় যে সমস্ত হরমোন সেগুলি সংশ্লেষ করবে। স্টেরয়েড হরমোন সংশ্লেষ। আচ্ছা, স্টেরয়েড হরমোন সেগুলো কি কি? স্টেরয়েড হরমোন কি কি সেগুলো? স্টেরয়েড হরমোনগুলো কি কি? যেমন টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন। আরো একটা ইম্পর্টেন্স একটা কাজ যেটা কিনা মনে হয় গ্রুপ ডিতে, এবার গ্রুপ ডিতে একটা কোশ্চেন এসছে যে ডিটক্সিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্স, মানে যে দূষিত বিষাক্ত যে সমস্ত উম, পদার্থ থাকবে সেগুলিকে বাইরে, কোষের বাইরে নিয়ে যাওয়ার কাজ করবে কে? সেটা কি করবে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটাকে আমি লিখে দিই, এখানে লিখি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর একটা কাজ বললাম কি ফ্যাট সংশ্লেষ করা, দ্বিতীয় কাজ স্টেরয়েড হরমোন সংশ্লেষ করা, আর একটা কাজ এটা হচ্ছে কি কি বললাম, ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্স, সাবস্টেন্স। ঠিক আছে, ডিটক্সিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্স। তো এটুকু ক্লিয়ার হয়ে গেল। এ যে সমস্ত জিনিস উৎপন্ন করবে সেটা কি, কোথায় পাঠাবে? সে পাঠাবে হচ্ছে গলগি বডিতে, তারপরে গলগি বডিতে। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত জিনিস উৎপন্ন করে, যে সমস্ত পদার্থ, যেমন আর যদি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে ফ্যাট সংশ্লেষ করবে, সে ফ্যাটের যে কণা যেটা সেটা গলগি বডিতে পাঠাবে, সেখানে কি হবে? প্যাকেজিং হবে, যাকে আমরা প্যাকেজিং বলবো। ঠিক আছে, যদি প্রোটিন সংশ্লেষ হয় রাইবোজোমের মাধ্যমে সেটাও কি করবে? গলগি বডির মাধ্যমে আসবে, এবং সেখান থেকে যদিও দরকার হয় যে প্যাকিং করতে হবে, এখানে এক ধরনের যেমন স্যাফরন প্রোটিন থাকে। ঠিক আছে, সেখান থেকে কি করবে? প্রোটিনের শেপ দেবে বিভিন্ন রকম। তো নেক্সট চলে আসি আমরা কি গলগি বডিতে। এটা দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে যে সমস্ত জিনিস উৎপন্ন হচ্ছে। আচ্ছা, ক্যামিলো, এটা গলগি বডি কে উৎপন্ন করে? আবিষ্কার, সরি, আবিষ্কার করেছে কে? ক্যামিলো, ক্যামিলো গলগি। ওই জন্যই এই কোষীয় অঙ্গনের নাম হয়েছে কি গলগি বডি। ঠিক আছে, এটা হচ্ছে একদম অরিজিনাল কোষের মাইক্রো ইলেকট্রিক মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা দেখা দেখো। এটা হচ্ছে ট্রান্সফেস সিস্পেস, এখান থেকে একটা কোশ্চেন এসছে, এখান থেকে কোশ্চেন এসছে। তাহলে ট্রান্সফেস কি, সিস্পেস কি, এটা আমরা দেখে নেবো। কিন্তু তার আগে এটা একটা রিলেট করে নিতে হবে যে অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি, আর কি গলগি বডিটা কি, বা লাইসোসোমটাই বাকি। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত জিনিস উৎপন্ন হচ্ছে, যে সমস্ত জিনিস উৎপন্ন হচ্ছে, ফ্যাট সংশ্লেষ করা হোক বা প্রোটিন সংশ্লেষ করা হোক, সেগুলো কোথায় আসবে? সেটা আসবে এই সিস ফেজে। ঠিক আছে, সিস ফেজ থেকে এখান থেকে সিস্টানি বলবো, এটাকে বলবো টিউবলিন, এটাকে বলবো ভেসিকেল। ঠিক আছে, এই সিস্টানি এখান থেকে ঠিক এভাবে পরপর এগোতে থাকবে, এগোতে থাকবে, আলটিমেটলি ট্রান্সফেসে এসে পৌঁছাবে। ট্রান্সফেস থেকে দেখো এটা হচ্ছে ট্রান্সফেস বলছে, এখান থেকে যে যদি প্রোটিন হয় তো প্রোটিন, কিংবা যদি ফ্যাট হয় তো ফ্যাট, সেটা বেরোবে। ঠিক আছে, তো আমরা এখানে সি স্পেস আর ট্রান্সফেস এই সম্বন্ধে একটু জেনে নিই। সি স্পেস, সি স্পেসকে বলা হয়েছে ইম্যাচিওর ফেস, ইম্যাচিওর ফেস, ইম্যাচিওর ফেস মানে এটা অপরিণত। এখানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেগুলো আসবে সেগুলো অপরিণত অবস্থায় থাকবে, তাহলে এটাকে বলবো অপরিণত,
অপরিণত আহ, বস্তু। অপরিণত বস্তু এখানে, সরি। আর ট্রান্সফেস কি বলবো? ট্রান্সফেস। ট্রান্সফেস। আচ্ছা, সি স্পেসটা কেমন, শেপ কেমন, এটাও আমাদের দরকার। যেগুলো যেটুকু বলছি ঠিক এটুকুই করলে এনাফ। এই শেপটা আমাদের লাগবে। শেপ, শেপ হবে কি? দেখো, এখানে আছে, এটা হচ্ছে উত্তলাকর হবে। এটা নিউক্লিয়াসের দিকে যে ফেসটা করে থাকবে, এই যে এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক নিউক্লিয়াসের কাছে যে অংশ থাকবে সেটা হচ্ছে সি স্পেস, এবং সেটা কি হবে? উত্তল। তাহলে এটা কি হবে? উত্তল। আচ্ছা, এখানে লিখেছি তাই তো, উত্তল। এখানে বা কনভেক্স, কনভেক্স, কনভেক্স। ঠিক আছে, তাহলে এটা হলো কনভেক্স। ট্রান্সফেস, ট্রান্সফেস এটাকে বলা হচ্ছে ম্যাচিউর ফেস। ম্যাচিউর ফেস মানে এখানে যে সমস্ত পদার্থ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাঠাবে সেটা সিস্পেস হয়ে ট্রান্সফেসে পৌঁছাবে। তাহলে এটা কি? পরিণতি। এখানে পরিণত, পরিণত বস্তু থাকবে। আচ্ছা, এর শেপটা কেমন হবে? শেপ, সেইভাবে উৎপল হয়ে গেছে আগেরটা, এটা হবে অবতল। দেখো, অবতল বা কনকেভ। ঠিক আছে, তাহলে গলগি বডি, গলগি বডির প্রধান কাজ কি হবে তাহলে? দেখো, গলগি বডির কিছু কিছু কাজ যেগুলো কিনা খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে কি তাহলে, আমি এখানে পরপর লিখছি, হ্যাঁ। এক নম্বর লিখবো প্যাকেজিং, প্যাকেজিং, প্যাকেজিং করা। দু নম্বর লিখবো, উম, এটা কি করবে? দেখো, আচ্ছা, আগের দিন একটা বলেছিলাম কি, প্লান্ট সেলের ক্ষেত্রে কি করবে? মিডিল ল্যামেলা তৈরি করবে, তাই না? ফরমেশন অফ, ফরমেশন অফ মিডিল ল্যামেলা, মিডিল ল্যামেলা ইন প্লান্ট সেল, প্লান্ট সেল। কি বললাম তাহলে? প্যাকেজিং করবে, ফরমেশন অফ মিডিল ল্যামেলা ইন প্লান্ট সেল। উদ্ভিদ কোষের কি করবে? মিডিল ল্যামেলা উৎপন্ন করবে। ঠিক আছে, 3 নম্বর। আর এখানে তো, আচ্ছা দেখ, 3 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট কাজ বলছি, সেটা হলো অ্যাক্রোজোম। ঠিক আছে, অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম, আচ্ছা, অ্যাক্রোজোম জিনিসটা কি? অ্যাক্রোজোম হলো যে শুক্রাণু যেটা থাকবে, তাই না? শুক্রাণু, এটা হচ্ছে, এটা হয়ে গেল টেল। আর এখানে হচ্ছে, এটা হয়ে গেল হেড। ঠিক আছে, হেডের এখানে থাকবে, এটা এখানে অ্যাক্রোজোম রিয়াকশন হয়। এখানে কি হবে? অ্যাক্রোজোম রিয়াকশন। এবার এই অ্যাক্রোজোম সম্পর্কে এখন বলার কারণটা কি? এই অ্যাক্রোজোমের মধ্যে হায়ালুরোনিডেস উৎসেচক থাকবে। হায়ালুরোনিডেস। হায়ালুরোনিডেস উৎসেচক থাকে। সেই উৎসেচক উৎপন্ন করে কে? সেই উৎসেচক উৎপন্ন করবে গলগি বডি। তাহলে গলগি বডি কি করবে? 3 নাম্বার, লুরোনিডেস উৎসেচক, উৎসেচক উৎপন্ন করে। ঠিক আছে, তো গলগি বডি এখানে গেল। নেক্সট দেখে নেবো আমরা কি, লাইসোজোম। এবার দেখে নেবো লাইসোজোম। আচ্ছা, লাইসোজোমটা ছিল তো, হুম, এই যে লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম কি বলা হয়? সুইসাইডিয়াল ব্যাগ অফ দ্য সেল।
সুইসাইডিয়াল ব্যাগ অফ সেল। এছাড়া আর কি বলা হয়? বা অর স্ক্যাভেঞ্জার সেল। স্ক্যাভেঞ্জার সেল, এটা সুইসাইডাল ব্যাগ বলার কারণটা কি? কারণ যদি কোষে কোনো রকম বিশুদ্ধ পদার্থ বা দূষিত পদার্থ কিছু ঢুকে গেল, প্যাথোজেন প্রবেশ করলো বা রোগ জীবাণু যদি প্রবেশ করে কিছু, কিংবা কোষের কোনো রকম কোনো ড্যামেজ যদি হয়, সঙ্গে সঙ্গে কি করবে? এই লাইসোজোম, লাইসোজোমের মধ্যে কি থাকবে? লাইসোজোমের মধ্যে কি থাকে? আদ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে, ঠিক আছে? আদ্র বিশ্লেষককারী উৎসেচক, যাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম, যাকে আমরা বলবো আদ্র বিশ্লেষককারী উৎসেচক, বিশ্লেষক, উৎসেচক, ঠিক আছে? উৎসেচক। আচ্ছা, আদ্র বিশ্লেষককারী উৎসেচক মানে কি? আদ্র বিশ্লেষক মানে হাইড্রোলাইটিক মানে যাদের কাজ করতে কি জলের প্রয়োজন হয় তাদের কি বলবো? আদ্র বিশ্লেষককারী উৎসেচক। তার মানে আমি কি লিখতে পারি? নিড ওয়াটার, ওয়াটার ফর ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এর পিএইচ, লাইসোজোমের পিএইচটা কত থাকে? মোটামুটি 4.6 থেকে এই 4.6 থেকে 5, যথেষ্ট অ্যাসিডিক, মোটামুটি মৃদু অ্যাসিডিক, তাই না? পিএইচ স্কেলে যদি করা হয় 7 থেকে এদিকে 0, তার মানে এই রেঞ্জটা কি হয়ে যাবে? অ্যাসিডিক, মোটামুটি এরকম জায়গা আছে। তো হয়ে গেল। আচ্ছা, এখানে দুটো আমরা টার্মস দেখতে পাচ্ছি, একটা আছে ফ্যাগোলাইসোজোম। আচ্ছা, ফ্যাগোজোম, দেখো এটা বোঝানোর চেষ্টা করছে কি ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার মানে যে রোগ জীবাণু প্রবেশ করলো কিছু একটা, তারপরে কি হলো সেখান থেকে? ফ্যাগোজোম। আচ্ছা, এই যে ফ্যাগোজোম যেটা বললাম, অটোফ্যাগিক গহ্বর বলে এরকম থাকবে। লাইসোজোম 4টে ধাপ উৎপন্ন হয়, 4টে ধাপে লাইসোজোম উৎপন্ন হয়। ফার্স্ট হচ্ছে তা আমাদের ধাপগুলো লাগবে না। সে লাস্ট ধাপটা কি অটোফ্যাগিক গহ্বর বলা হয়, বা ফ্যাগোজোমও বলা হয়। সেটা কি করবে? যে ব্যাকটেরিয়া প্রবেশ করলো সেটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে, মানে যে লাইসোজোম যে উৎসেচক থাকবে, তার মানে কি হাইড্রোলাইটিক এনজাইম থাকবে, সেই উৎসেচকের মাধ্যমে ওকে ডিসলভ করে দেবে, দিয়ে সেটাকে কোষ সমেত সেটাকে বাইরে বের করে দেবে, ঠিক আছে? তো উম, এখান থেকে আমরা দুটো টার্মস পড়ে রাখি, একটা হচ্ছে ফ্যাগোসাইটিক আর পিনোসাইটোসিস। আচ্ছা, সাইটোসিস করে দিই, সাইটোসিস, পিনোসাইটোসিস, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস মানে কি? যদি কোষের মধ্যে কোনো কঠিন কঠিন কোনো রোগ জীবাণু বা কোনো মানে রোগ জীবাণু যদি প্রবেশ করে, কঠিন যেগুলো, সেগুলো রিমুভ করার পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর যদি তরল থাকে, যদি কোষের মধ্যে কি তরল থাকবে, তরল কোনো রোগ জীবাণু যদি প্রবেশ করে, তখন যে পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করবে সেটাকে বলা হবে কি? পিনোসাইটোসিস। লাস্ট দেখে নেব ভ্যাকিউল। ভ্যাকিউল সম্পর্কে বেশি জানতে হবে না, জাস্ট অল্প একটু। ভ্যাকিউল, ভ্যাকিউল বা কোষ গহ্বর, কোষ গহ্বর, তাই না? তো আগের দিন পড়লাম কোষ গহ্বরের বাইরে যে আবরণ থাকে, একক পর্দা থাকবে, একটাই মাত্র পর্দা আছে, একটাই মাত্র কি আছে? পর্দা আছে। এটাকে আমরা কি বলবো? টোনোপ্লাস্ট বলি, টোনোপ্লাস্ট বলি আমরা এটাকে। আচ্ছা, এর কোষ ভ্যাকুলার মেন কাজ, এটা যদি প্লান্ট সেল দেখি, প্লান্ট সেলের কোষ প্রায় 90%, প্রায় 90% কি কোষ ভ্যাকুয়াল থাকে, ঠিক আছে? 90% কোষ ভ্যাকুয়াল, কিন্তু অ্যানিমাল সেলে প্রায় নেগলিজেবল। তো এই ভ্যাকুয়াল বিভিন্ন টাইপের হতে পারে, যেমন স্যাপ ভ্যাকুয়াল,
আর কি হতে পারে? যেমন অ্যামিবার যেটা থাকে কি হবে? কন্ট্রাক্টাইল। স্যাপ ভ্যাকুয়াল হতে পারে, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল হতে পারে, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল। আর কি গ্যাস ভ্যাকুয়াল হতে পারে, গ্যাস ভ্যাকুয়াল। ঠিক আছে? স্যাপ ভ্যাকুয়াল বলতে কি? যখন এটা মেনলি ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। ঠিক আছে? ইউক্যারিওটিক সেল পাওয়া যাবে ইউক্যারিওটিক সেলে। এর মেন কাজ কি? মেন কাজ হবে কি? অসমোটিক প্রেশার মানে অবিস্মরণীয় চাপ। অবিস্মরণীয় চাপ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল এটা কাদের থাকে? এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কাদের দেখা যায়? অ্যামিবা। ঠিক আছে? আচ্ছা, এদের কাজটা কি হবে তাহলে? কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল এর মেন কাজ কি? অ্যামিবার ক্ষেত্রে রেচন এবং অসমো রেগুলেশন দুটোই নিয়ন্ত্রণ করে। তার মানে কি? লিখতে পারি রেচন, রেচন ক্রিয়া। রেচন অঙ্গের নাম আমরা পড়েছি না? কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল সংকুচি গহ্বর বলা হয়। রেচন, এটা থাক, অসমো রেগুলেশনটা লাগবে না। আচ্ছা, গ্যাস ভ্যাকুয়াল। গ্যাস ভ্যাকুয়ালটা কাদের থাকবে? দেখ, এটা মেনলি দেখা যায় গ্যাস, যেহেতু গ্যাস ভ্যাকুয়াল। আচ্ছা, জি লিখে ফেলেছি। গ্যাস ভ্যাকুয়াল এটা কাদের দেখা যায়? ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে? তাহলে ব্লু গ্রিন অ্যালগি এটা কি জলে ভেসে থাকে? তাহলে ভেসে থাকতে সাহায্য করবে। ভেসে থাকতে সাহায্য করবে কি? তার মানে গ্যাস ভ্যাকুয়াল থাকে। ব্যাস। তাহলে কি করবে? ভেসে থাকতে সাহায্য করে। জলে ভেসে থাকতে কি করে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, এটা কালকেই আমি বলেছিলাম যে ব্লু গ্রিন অ্যালগি এর কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? এদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? জাস্ট মনে করো, আমি বলেছিলাম কি সেলুলোজ তো থাকবেই। আর কি থাকে সাথে? প্লাস CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ব্যাস। তো আজ এটুকুই। নেক্সট দিন আমরা ডাবল মেমব্রেন বাউন্ডারি যে সমস্ত সেল অর্গানেলস আছে সেগুলো দেখব। থ্যাংক ইউ।